শ্রদ্ধেয় রমেশ হাজংদা আমাকে বলছিলেন, আর আমি উদ্যোক্তার থেকেও জানলাম যে বিভিন্ন এখানে কর্মযজ্ঞ চলছে। কর্মযজ্ঞ মিন্স নাট মণ্ডপের ব্যবস্থাপনা করার মানে তড়িৎ গতিতে যাতে নাট মণ্ডপ টুরাতে হয় এই ঘোষণাও শুনলাম। আর আচার্যদেব এখানে গেল না, বিভিন্ন অভাবের জন্য, বিভিন্ন মানে লেখুনার জন্য, এই যে বিভিন্ন সুযোগ না থাকার জন্য সেখানে যায়নি, এরকম বক্তব্য আমি শুনলাম। কিন্তু এই কথাটা এইবার সম্পূর্ণ বিপরীত। মানে সৎসঙ্গের ট্রেনটা আমরা যা ভাবি, এই যা ভাবনাতে আছি, যে মানসিক স্থিতি নিয়ে আমরা বসে আছি, এরকম না। কিন্তু এবার উনি আসামে যে পরিক্রমা করলো, আমরা আসাম মেঘালয়তে মানে শিলংতে গেছিল, আপনারা সবাই বা টুরাবাসীরা বা গাঁয়ের যত লোক আছে সবাই এখানে রাত্রে যাপন করছিল শিলংয়ে 2 দিন। তখনই আপনারা দেখছেন মানুষের সাথে উনি কি রকম ব্যবহার করেছেন, বা সবাইকে দর্শন প্রণাম বা নিবেদন ইত্যাদি সমস্ত অত্যন্ত সহজ সরল ভাবে তিনি দিয়ে দিয়েছেন। আর সবাই কেউকে যেটা বারণ করে নেই, কেউ নিবেদন করতে বা কেউ, সবাই নিজের মনের ভাব, দ্যাট মিন সাবস্টিটিউট সিঙ্গেল ওয়ার্ড ইন্টারেকশনটা সোজাসুজি করতে পারছেন। শিলংয়েও করতে পারছেন, সব জায়গাতেও। আমার আসাম থেকেও আমার মারা এখানে বৈকস্তর থেকে গিয়ে সবাই কথা বলেছেন, আর সবাই এসে বললেন যে বা আমি জীবনে প্রথমবার এরকম কথা বললাম, এই অনেক বছর হলো দীক্ষা নেওয়া, কিন্তু তিনি এত সহজ করে দিলেন আমাকে, আমরা সবাই কথা বলার সাহস পেলাম। এই সাহসটা কিন্তু তিনি আমাকে প্রদান করলেন। এই ভাষ্য আমি শুনছিলাম, আমিও গেছিলাম এখানে শিলংয়ে। যা হোক, এই ট্রেনটা কিন্তু অন্যরকম। এই সৎসঙ্গ আগের সৎসঙ্গ নেই, এখন গ্রাসরুট লেভেল পর্যন্ত তিনি যাইতেছেন এখন। আর সবার সাথে আর যে কিছু সুযোগ সুবিধা বা এই যে ব্যবস্থাপনা থাকলেই যে যায় এরকম না। যেখানে ডিপি ওয়ার্কের কাজ মানে ভালো হচ্ছে, এখানে গেছে। এটাই আমি দেখছি এই গুয়াহাটিতে না থাকার কারণটা, এই যে ডিপি ওয়ার্ক যে হয়েছিল না, ওনাদের নির্দেশ ছিল যে গুয়াহাটির থেকেই সমস্ত আসামকে পরিচালনা করবে। আর গুয়াহাটির পিনকোড হলো 5 এইখানেই 10% হয়েছে না, তাহলে এইখানে থাকবে কিরকম? তাদের তো ব্রহ্মবাক্য। তারা বলছিলেন যে আমরা এইখানে যেখানে 10% হবে না আমি যাব না। আমরা কথাগুলি লাইটলি নিয়ে নেই, লাইটলি নেওয়ার কোনো কথা নেই এখানে। ভাবছে এরকম এমনি বলছে আর কি, এরকম কথা না। কিন্তু যেখানে যেখানে হয়েছে না, বিভিন্ন অজুহাত দিয়ে বিভিন্ন কথা বলে বিভিন্ন পরিস্থিতির সৃষ্টি করে ওনারা গেছেন না। কিন্তু তার মানে সংকল্পবিহীন জীবন তারা যাপন করে না। যে সংকল্প করবেন, যে প্রতিজ্ঞা নেবেন, যে ওট টেকিং করবে, ওইটা ভঙ্গ করবে না, গো বিটুনের কাছে যাবে না ওনারা। তো গুয়াহাটিতে এরকম ব্যবস্থাপনা অনেক কিছু, মানে সব তো আছে এখানে, সব আছে, ভাঙা ঘরে সব আছে, কিন্তু মানে সোজাসুজি সব ঘুরে ফিরে এখানে শিলং চলে গেছে।
যাওয়ার কারণটা হলো এই 10% হয়েছিল না। তারপরে অনেকে অনেক কাটাকাটি করার পরে এত মানে ব্যবস্থাপনার পরেও যখন নিতে পারেননি, সবাই যেখানে গিয়ে এইখানে গিয়ে আমাদের যে কর্মকর্তারা শিলংয়ে গিয়ে বা বিভিন্ন জায়গাতে 5 তারিখ থেকে একদম সাথে আছে সবাই, সবাই সাথে 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 ঘোরাঘুরি করতেছেন। কিন্তু আর সবাই ভাবছিল যে আর গুয়াহাটিতে ঢুকবেই, কিন্তু ঢুকতে পারলো না। এইটা আমাদের অভাব, উনার অভাব নেই, উনার অভাবের কথা নয়, আমাদের অভাব। আমাদের অভাবের জন্যই আমাদের হওয়াটা হয়েছে না বলে তিনারা ঢুকতে পারছিলেন না। তারপরে মানে রাত দিন কাজ করে তারপরে 10% করা হলো। তারপরে গিয়ে যখন কাটাকাটি করে শিলংয়ে নিবেদন করা হলো আলটিমেট, তারপরে এখানে থাকলো, খুব আনন্দও করলো। আর এরকম মানে বিভিন্ন জায়গাতে আমাদেরকে সুযোগ সুবিধা কিন্তু দিয়ে দিছেন, যাবার যে সুযোগটা আমাদেরকে দিয়ে দিয়েছিলেন, কিন্তু কিন্তু আমরা এইটা পূরণ করতে পারিনি। আমাদের অভাবটা পূরণ করতে না পারার দরুন যাইতে পারেন নাই। এই ব্যবস্থাপনাটা আসামের অনেক জায়গাতে আমি সব হিস্ট্রি জানি। এই বঙ্গাগাতেও মন্দির একটা উদ্বোধন হলো না, আমাদের এই বৈশিষ্ট্যতেও। আর আমাদের গুরু ভাইদের মধ্যেই যারা হর্তাকর্তা বলে আমরা গণ্য করি, তাদের সাথে থাকে, তাদের ভুল ইনফরমেশনের জন্য বিভিন্ন জায়গাতে বিভিন্ন এইরকম অপ্রীতিকর পরিস্থিতি হয়ে থাকে। আমার বৈশিষ্ট্যটা এরকম হয়েছিল। বৈশিষ্ট্যতে 19 তারিখ আসার কথা ছিল, কিন্তু আসতে পারলো না। কিন্তু উনারা কিন্তু বলেন নেই, আচার্যদেব বলেন নেই। আমাদের মারা গিয়ে আপনি মানে অবজেকশন করছিল। আমি বলছিলাম যে আচার্যদেবকে কিছু বলবেন না, আপনারা প্রণাম করে আর আপনারা যে জিনিসগুলি তৈরি করছিলেন খাবার জন্য ওইগুলি নিবেদন করবেন। উনারা কিন্তু এত মানে আচার্যদেবকে এত সহজ ভাবে আচার্যদেব মানে কথা বললেন, উনারা বলে ফেললেন যে আপনার জন্য এগুলি তৈরি করা হচ্ছে, কালকে গেলেন না, আমরা নিয়ে এসেছি এরকম। আচার্যদেব কিন্তু বলছেন মানে গুয়াহাটিবাসীর বৈশিষ্ট্য কিরকম, মানুষগুলি মানসিক স্থিতি কি রকম সমস্ত কিন্তু বলে দিয়েছেন। একটা লাটুমের সাথে তুলনা করলেন। লাটুম তো আপনারা জানেন, লাটুম যে খুব স্পিডে ঘুরে তারপরে ছেড়ে যায়, ধাপস করে পড়ে যায়। আমরা খুব তীব্র বেগে কিছু কাজ করি, তারপরে ধাস করে পড়ে যায়। এই যে আমাদের যে কি বলে ব্যালেন্সটা ধরে রাখতে পারি না, আমাদের ব্যালেন্সটা ধরে রাখ, স্থিতিস্থাপকতা নেই, স্থিতিস্থাপকতার অভাব। তিনি বলে দিলেন যে আমার যাওয়ার ইচ্ছা তো বিরাট, বৈশিষ্ট্যতে আমি কেন যাব না, আর কেউ পারমিশন তো আমাকে লাগবে না এখানে যাইতে। আমি ছোটবেলায় কয়েকবার গেছি বৈশিষ্ট্যতে, আর আমি কেন যাব না? আপনাদের যদি অসুবিধা না হয় তাহলে আমি যাব, আপনাদের যদি আমি গেলে অসুবিধা হয় তাহলে যাব না। এই কথাগুলি খুব মানে আনন্দের সহিতই বলেছেন যে আপনারা আমাকে কি বারণ করতে আইছেন নাকি যাওয়ার জন্য, এই কথা বলছেন। দেখেন দেখেন আমাকে যাবে না বলছেন, আমাকে বারণ করছেন। এরকম হাসি খুশি অনেক সব জায়গাতে কিন্তু। আর এরকম তার জন্য নির্দিষ্ট আসন ইত্যাদি সেরে অনেকক্ষণ দাঁড়ায়া দাঁড়ায়া কথা বলছেন অনেক জায়গাতেই। আপনারা হয়তো হোয়াটসঅ্যাপ বা ফেসবুক যারা দেখেন দেখতে পারবেন এগুলি সমস্ত ঘটনাগুলি। এই যে কখনো হয়তো সিঁড়িতে বসছেন, কখনো ওই মানুষের মাঝখানে এসে বসে গেলেন, প্লাস্টিকের মধ্যে বসে গেছেন। আর সবাইকে কথা বলার সুযোগ তিনি দিয়ে দিয়েছেন।
যে কে কোনো লোক যদি এখানে বারণ করে থাকে তাকে কিন্তু ধমক সমক ইত্যাদি সব দিয়ে দিয়েছে, গালিগালাজও করছেন সবাইকে। আমি দেখছি সব জায়গাতেই এইরকম। আমি যে যে জায়গাগুলিতে ঘুরছি বিভিন্ন জায়গাতে আসামের গেছিলাম, দেখছি এই সমস্ত গুলা। আর ফার্স্ট ইন্টারাকশন কিন্তু আমিও কথা বলছি এই এয়ারপোর্টে নামার পরে কারোর সাথে কথা কিছু বলে নাই, খালি জয়গুরু বিনিময় করছেন আর কারোর সাথে কোনো কথা বলেন নাই। কিন্তু তিনি ছয়গাঁতে এসে কথা বলেছেন ফার্স্ট, আর সেই সমস্ত ঘটনা তিনি বললেন। আর বললেন যে ছয়গাঁটে নেমেই বলছেন জয়গুরুর ধ্বনি দিয়ে, বন্দে পুরুষোত্তম ধ্বনি দিয়ে লাভ হবে না, আপনাদের চরিত্র এরকম ঠিক করেন, ব্যবহার আচার ব্যবহার এগুলি তো এতটুকু করলে হবে, অনেক লাভ হবে আপনাদের। আপনাদের স্বভাব চরিত্র আচার চলন আপনাদের দেখে যাতে মানুষ আকৃষ্ট হয়, আপনাদের দেখে যাতে আকৃষ্ট হয় পরম পিতার প্রতি, এই ব্যবস্থাগুলি করেন। বা ওই যে এই যে এত আড়ম্বরযুক্ত কিছু করলে তার মানে অনুষ্ঠান সর্বস্থান নিয়ে সর্বস্বটা নিয়ে যদি আমরা বসে থাকি কিছু হবে না বলছেন। তার মানে একটা শব্দ যদি বলি আমি আনুষ্ঠানিকতা মানে মধ্যে আবদ্ধ থাকলে হবে না, মানুষের মাঝ ছড়িয়ে পড়েন। এই যে মানুষের মাঝখানে ছড়িয়ে পড়েন তিনি নিজে কার্যের মাধ্যম দিয়ে দেখাই দিলেন সব একদম সহজ সরল ভাবে সবার সাথে কথা বলে, কে বিনা নিমন্ত্রণে এখানে গুয়াহাটিতে একটা ফ্যামিলির মধ্যে তাদের বসার জোগাড় নেই, কিছুই নেই, এখানে গিয়েও কথা বলছেন। এখানে আমার লারিকা বলে গুয়াহাটিতে একটা জায়গা আছে, তাতে এই ব্যবস্থাপনাগুলি বসার কোনো ব্যবস্থাই নাই এরকম। তাতে মানে কি 3 ঘন্টা 4 ঘন্টা বসে নিজে নিজ হাতে জিনিস তৈরি করে খেয়েছে। এর কারণটা হলো আমাদের এই যে মানসিক স্থিতি কিরকম, এটা আমি তার হয়ে তাকে নিয়েই আসি কিনা, যদি আসি তখন কিন্তু তিনি থাকতে পারছেন না। সেখানে গেছেই যে তার ভাবে ভাবিত হয়ে তার দেওয়া নির্দেশগুলি আদেশ নির্দেশগুলি যদি আমি পরিপালন পরিপূরণ করার জন্য সদা সর্বদা ব্যস্ত আছি তখন কিন্তু গেছেন। এইটা আমাদের ভাবের উপরে নির্ভর করবে সমস্ত। এই যে আমি কিছু সব মানে ব্যবস্থাপনা করলাম একদম খুব সাড়ম্বরে, তাতে তাদের এগুলি দেখে না আমাকে কে প্রণামী দেয় কি না দেয় আমি দেখিয়ে না, এগুলি এই দেওঘরে বলছেন এইগুলি কথা, কিন্তু এইখানে বলছেন এখানে নেমেই আসার পরে যে আপনারা প্রণাম ইত্যাদি বন্ধ করেন, এই মোবাইল টোবাইল ইত্যাদি বন্ধ, মোবাইল আমারও পকেটে আছে। হ্যাঁ, অল্পক্ষণের জন্য আইসি কিছু কথা বলবো আপনাদেরকে, এই কথাগুলি শোনার জন্য সজাগ হন, সচেতন হন। আমি কথাগুলি যে বলবো এগুলি মনে রাখার ব্যবস্থা করো ভাই, ওই প্রণাম ইত্যাদি লাগবে না। আর আমাকে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেও হবে না। আমি এখানে গিয়ে আমাকে ডাকছিল এখানে ছয়গাঁওতে যাওয়ার পরে এদিকে আসেন বললেন, আমি গেলাম, যার পরে বললেন যে এই যে মন্দিরটাতে এই যে প্রণাম আমি করলাম, ঠাকুরকে প্রণাম করলাম, বর্মাকে প্রণাম করার জন্য গেলাম, যাইতে দেখলাম যে বোর্ডটা আছে আগে, তারপরে মানে বর্মার আসন আছে, এটা তো একটু আনইজি লাগে। আপনারা আসন চেঞ্জ করবেন, আসনটা মানে বর্মার আসনটা এইদিকে আনবেন এই রুমে, আপনার এক্সট্রা ভাবে আছেন তো রুম চেঞ্জ করতে লাগবে। আর পুরোহিতকে দেখলেন যে পুরোহিত আরো একজন তো হবে না, আরো পুরোহিত লাগবে, আজকে প্রার্থনার মধ্যে এইগুলি সমস্যা চেঞ্জ করবেন। আর তার মাঝখানেই আমরা গিয়ে বলছিলাম যে আপনার জন্য আপনি এত কষ্ট করেছেন আজকে, আমি আর সমস্ত খবর পেলাম এই দেওঘরে কি সিচুয়েশন হয়েছিল আসার আগে, মানে সকাল 8টায় আসার কথা ছিল কিন্তু 2টার সময় এখানে কি মানে জরুরি কাজের জন্য তিনি থাকতে লাগলো। এই কথাটা উনি বলেছেন যে আমি খুব জরুরি কাজের জন্য আমাদের আসতে দেরি হলো, আপনারা এত কষ্ট করে সকালবেলা থেকে আসেন, তো আপনারা খাওয়া দাওয়া করেন, আমার খাওয়ার দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হইতে লাগবে না, আমার গাড়িতে সমস্ত আছে জিনিস,
কিন্তু আমার খাওয়ার সময় পাইছি না। তো যাই হোক, জিনিস তো আছে, খাওয়ার সময় পাইছি না। তো আমার জন্য কিছু করতে লাগবে না। এই সুদীর্ঘ 60 বছরের পরে এলাম, সমস্ত ঘুরে ফিরে দেখি এই ছয়গাঁওটায় কি কি আছে সব। তারপরে এরকম কথা বললো, আমরা নাসর বান্দা হয়ে যখন বললাম যে খাইতে লাগবে কিছু, তারপিছত না 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 না, এটা আপনারাই খান, এরকম মানে খাওয়ার কোনো সম্মতি প্রকাশ করলেন না। যাই হোক, এগুলি ঘুরে ঘুরে দেখার পরে সব ঘুরলো, আচার্য ভবন দেখলো, নাট মণ্ডপ দেখলো, সমস্ত দেখলো ছয়গাঁওতে। দেখার পরে এখানে আচার্য ভবনে যখন ঢুকলো, তার জন্য সব রেডি ছিল। এখান থেকে নিজে হাতে উনি জিনিস উঠায়া খাইলো। খাওয়া দাওয়ার পরে আধা ঘন্টার মতো কথা বলে অন্য জায়গাতে গেল। বকটো তারপরে মানে ছয়গাঁওর পরে বকে যাওয়ার কথা ছিল, বকটে যাইতে পারলো না। বকটে মানে 10% হয়েছিল না, কিন্তু 10% হয়েছেন যেখানে হয়নি, যাইতে পারছেন না। আর সমস্ত ওই যে প্রোগ্রামটা সেটিং কিন্তু পরম পূজনীয় অবিদ্যা করেছেন। এই আগে যেরকম এখনো এরকমই সিস্টেম চলতেছে। আর এই যে ট্রেনটার কথা বললাম, এই যে গ্রাসরুট লেভেল, সর্ব মানে যাকে আমরা সাধারণ ভাবি, ওই সাধারণ মানুষের সাথে তিনি যোগাযোগ রেখেছেন, কথা বলেছেন, সব করেছেন। আমি এই গুয়াহাটিতে ছয়গাঁওর কথা বললাম, এই গুয়াহাটিতেও আমি লাস্টে উদ্ঘাটন করার পরে বশিষ্ঠ মন্দির উদ্ঘাটন হয়ে গেছে 19 তারিখ না 23 তারিখে হয়েছে এখানে। তা হওয়ার পরে আমি ভবিষ্যৎ কার্যসূচি যেগুলি আছে, যে কার্যপন্থা আমি অবলম্বন করতে লাগবে, কি করতে লাগবে, কি করতে না লাগবে, এ নিয়ে কথাবার্তা শুরু করার জন্য গেলাম। যাওয়ার সময় আমাকে গুয়াহাটিতে এমনি তো একটা মানে বেশি রেস্ট্রিকশন থাকে, পবিত্রটা আমাকে বলে এইখান থেকে বলেন, আমি যেখানে প্রণামীর বাচ্চা রাখা হয় এখান থেকে আসার জন্য একদম স্ট্রেট কাট বললেন, আসছে দে আসছে দে। তারপরে আমি গেলাম, এখানে গিয়ে একদম কাছে গেলাম, গিয়ে বললাম যে এই কাজে গেটটা এখানে দিলে মানে আমাদের স্পেস পাওয়া যাবে। আর পরম পূজ্যপদ শ্রী শ্রী দাদা আমাকে বলেছিলেন যে এই যে ডিসমেন্টেল করতে হবে, এই যে প্রার্থনা গৃহটা যেটা আছে এটা ভাঙতে হবে, এই শব্দটাই বলছিলেন তিনি। আর এই শব্দটাকে আমি ওইখানে নিবেদন করলাম যে না, এটা ভাঙতে লাগবে। তো ভাঙলে তো এই সৌন্দর্যটা হবে মন্দিরটার, আর ওই সাইডের দিকে যদি দিলে ভালো হয়। এই কথা বলতে বললে পবিত্রটা আপনাদের হয়ে গেছেন, আমি পরে কথা আপনাদের সাথে বলবো, যান, এরকম মানে অর্ডার দিয়ে দিলেন। তারপরে আচার্যদেব একদম খেপে গেলেন, হ্যাঁ এখানে এখনই কথা বলবে, হট পরে তুমি পিছন দিকে কেন টানছো? হ্যাঁ, আর মানে এই যে ধমক পাইলো পবিত্রটা হেসে হেসে আমাদের এই মানে সামনে পড়ে গেল আর কি, এইরকম অবস্থা। তো এরকম অবস্থা ওই খালি শুধু ওই ভাঙা ঘরে হয়েছে এরকম না, শিলংয়ে হতে পারে, বা শিলংয়ে আমি বেশিক্ষণ ছিলাম না, প্রণাম করে চলে এসেছি। তো আমি জানানোর জন্য আমি মুখ দিয়ে কিছু বলি দিই, আমি যা কালকে বলছিলাম আপনি এখানে দয়া করে গেলে হয়, যখন যাওয়ার তখনই আপনি যাবেন। তিনি এই কথাটাই বলেছেন। এই ত্রিপুরার গুরু ভাইরা এখানে বৃহৎ উৎসবের জন্য শিলংয়েও দেখছেন আপনারা হয়তো, 2 জন গুরু ভাই আসিল, সাথে সাথে আসিল, আর নিবেদন করছিল বিভিন্ন জায়গাতে, মানে সুযোগ সুবিধা পেলে নিবেদন করছিলেন আচার্যদেব। আচার্যদেব তখন বললেন, আমার ইচ্ছায় যখন যাব তখন আমি হয়তো বারবার যেতে পারবো, আপনারা আমাকে জোর জবরদস্তি করে নিয়ে গেলে একবারে যেতে লাগবে, আর পিছ পরে যাইতে পারবো কিনা কিন্তু তার সন্দেহ থাকবে, এরকম বলে দিলেন। যান, আপনারা চলে গিয়ে এখানে উৎসবের ব্যবস্থা করেন, সব করেন, মানুষের সাথে যোগাযোগ রাখেন, যাতে লোকে লোকারণ্য হয়ে যায়, মানুষ যাতে জনসমাগম যাতে অনেক বেশি হয়ে যায়, এই ব্যবস্থা করুন। এখানে বসে থাকে, আমার সাথে বসে থেকে লাভ নাই, আমার যখন যাওয়ার ইচ্ছা হবে তখন আমি যাব, চলে নিশ্চয় যাব, যাব না কেন, এই কথা তিনি বারে বারে বলেছেন। আর এই জিনিসগুলি এই যে আমাদের এই যে ব্যবস্থাপনা, এই যে উনাদের এই আমাদের যে এই যে কি হবে বিবর্তনটা, ইভলিউশনটা, এটা এখনের না, এই তখনই পরম পিতা এই 100 বছর আগেই বলে গেছেন
যে আমাদের সৎসঙ্গীদের স্পেশালি প্রাজ্ঞ হইতে লাগবে, বিজ্ঞ হইতে লাগবে। আমরা যদি বিজ্ঞ না হই, মানুষকে ও যাজন সেবায় কি রকম ভাবে উদ্বুদ্ধ করব? যাজন সেবায় উদ্বুদ্ধ করতে হলে আমি নিজে তৈরি হইতে লাগবে তো। তারে তৈরি হওয়ার 7টা টুক তিনি দিয়ে বলেছিলেন যে বি কনসেন্ট্রিক মানে সুকেন্দ্রিকতা। সুকেন্দ্রিকতা আমাদের থাকতে লাগবে। আমরা তো সুকেন্দ্রিক হই, এটা মুখের কথায়, মুখের কথা হলে হবে না, প্র্যাকটিক্যালি সুকেন্দ্রিক হইতে লাগবে। তার মানে আমরা সর্বক্ষণ ইষ্ট ভাবাপন্ন হয়ে থাকতে লাগবে, এ নাম্বার 1। তারপরে অ্যালার্টনেস, কোথায় কোনখানে কি হইতেছে এ সমস্ত অবজারভেশন আমাদের মধ্যে থাকতে লাগবে, অ্যালার্টনেস। তারপরে হলো জুডিশিয়াস অ্যাটিটিউড। জুডিশিয়াস, আমরা কথা বলতে গিয়ে বিচার বিবেচনা করে কথা বলতে লাগবে। মুখ আছে বলে যাটা আবল তাবল কথা বললাম এটা হবে না। বিচার বিবেচনা কথা কথা করে কথা বলতে হবে, ব্যবহার করতে হবে, মানুষের সাথে বিহেভটা করতে হবে এরকম ভাবেই। কখন কোনখানে কি বিহেভ কারে করতে লাগবে এইটা আমার সমস্ত জানা থাকতে লাগবে। আর তার মানে সাইকোলজি আমাদের ভিতরে ইমপ্রুভ হইতে লাগবে, এই একটা কথা। তারপরে কি লাগে? ইনকুইজিটিভনেস। ইনকুইজিটিভনেস মানে অনুসন্ধিৎসুতা, অনুসন্ধিৎসু মাইন্ড। সব সময় আমার তার প্রতি জানার স্পৃহা, আগ্রহ থাকতে লাগবে সর্বক্ষণ। তখন আমরা বুঝতে পারবো যে কখন কি জিনিস আছে। আমরা যদি হেজিটেট করে থাকি, আচার্যদেবকে যদি কিছু কথা বলিয়ে না, বা এই যে বিভিন্ন শিক্ষালয়গুলিতে ছাত্ররা গিয়ে মানে শিক্ষককে কিছু বলে না, যে মানে ভয়ের চোটে মানে হেজিটেট করে, ইতস্তত করে, তখন তো আর হবে না। যে বিশেষ করে নিউ জেনারেশনকে পরম পূজনীয় অবিদ্যা এই কথাটাই বলছেন। আপনাদের মনের মধ্যে যদি ইনকুইজিটিভনেস না থাকে, তাহলে আপনারা কিছু গ্রো করতে পারবেন না। হ্যাঁ, এই নলেজ বাড়াতে পারবেন না। নলেজ বাড়াতে হলে, কিছু জানতে হলে জিগাইতে হবে। না জিগায় এমনি এসে কাছে বসে থেকে নাম ধ্যান করে থাকলেও লাভ হবে না, এই কথা বলছেন। সব জায়গাতেই এইটা অ্যাপ্লাই করবেন, কিন্তু আপনারা যে জায়গায় যান এটা অ্যাপ্লাই করবেন না। শ্রদ্ধা ভক্তি সব রাখবেন, কিন্তু যা জিগানোর থাকে ওইগুলি জিগানোটাই ভালো। না জিগাইয়ে ইতস্তত করে হেজিটেট করে বসে থাকলে কিছু হবে না। একদম সোজা বলছেন, অনেক জায়গাতে বলেছেন। আর এই যে ক্যামেরা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে থাকার কথা, এই যে আমরা এই প্রণাম সনাম ইত্যাদি নিয়েই যে ব্যস্ত থাকি, সমস্ত বাদ দিয়ে এই সমস্ত কথাগুলি, যে আড়ম্বর যুক্তটা যেখানে আছে সেখানে আড়ম্বর যুক্তটা বাদ দিয়ে তা মানে সোজাসুজি তার হয়ে থাকার যে প্রয়াসটা আমাদের থাকতে লাগবে, এটা তারা কিন্তু বারবার আমাদেরকে বলেছেন এইবার। আর সবার সাথে ওই যে মুষ্টিমেয় কন্ট্রাকশন নিয়ে, যে মানে সংকুচিত মন নিয়ে কয়েকজনের মধ্যে মানে আমার মিল থাকলো, তাদের সাথে চললাম, এইটা হবে না। সবার সাথে চলতে লাগবে, সবাইকে নিয়ে। ওই কালেকটিভ এফোর্টস যদি না থাকে, আমরা ডিপিও আর্কও করতে পারবো না, কিছুই করতে পারবো না, এই কথাটা বলছেন। তারপরে আর এই সমস্ত এই ঠাকুরের বলাগুলিকে ওনারা কিন্তু সহজ সরল ভাবে বলেছেন। ঠাকুর আরো একটা কথা বলেছেন, যে কি প্রেজেন্স অফ মাইন্ড, উপস্থিত বুদ্ধি। উপস্থিত বুদ্ধিটা কখন গ্রহ হয়? ঠাকুর বলেছেন যে উপস্থিত বুদ্ধি তখনই গ্রহ হবে যখন আমি তার সাথে যুক্ত থাকব, পরম পিতার ভাবে ভাবিত হয়ে থাকব, তখনই আমার প্রেজেন্স অফ মাইন্ড গ্রো করে। আমার প্রেজেন্স অফ মাইন্ডটা গ্রো করা মিন্স তিনি বুদ্ধির যোগান দেন। গীতার 9ম অধ্যায় এই কথাটাই শ্রীকৃষ্ণও বলে গেছেন। শ্রীকৃষ্ণ বলেছেন যে যে আমার সাথে যুক্ত থাকে তাকে আমি বুদ্ধির যোগান দেই। এই কথাটাই ঠাকুরও এই কথাটাই বলেছেন, যে প্রেজেন্স অফ মাইন্ডটা লাগবে। আর প্রেজেন্স অফ মাইন্ড কখন থাকবে? যখন পরম পিতার ভাবে আমরা ভাবিত হয়ে থাকবো। তারপরে আর একটা পয়েন্ট ঠাকুর বলেছিলেন, যে এজিলিটি। এজিলিটি মানে আমরা কাজগুলি একটা সময়ের মধ্যে করতে লাগবে। এজিলিটি মানে তীব্রতা, কাজের তীব্রতা।
আমরা তড়িৎ গতিতে কাজ করতে পারতে লাগবে, তাড়াতাড়ি কাজ করতে পারতে লাগবে। এই একটা কাজ দিয়ে তার মধ্যে বসে থাকলাম, মানে অনেক দিন ধরে এটাতে হবে না, এটাতে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলেছেন ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা এবং ইষ্ট প্রতিষ্ঠা, এই অনেক দিন লাগলে ইষ্ট প্রতিষ্ঠা হতে পারে, এটা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা হবে না। তিনি যা চান তার যে অভিপ্সা, এই অভিপ্সাটা পূরণ হবে না। ঠাকুর কোন সময়ে বলেন নেই যে মানে একটা টাইম ধরে দেওয়া থাকে, এই সময়সীমার মধ্যে যখন কাজ করতে পারবো, এইটা হলো ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা। এই আমরা একটা কাজ ধরে কাজটা তীব্রতার সহিত করতে লাগবে, দক্ষতার সহিত। আর একটা কাজের মধ্যেই যাতে আমরা আবদ্ধ না থেকে আরো আরো কয়েকটা কাজ সাথে সাথে করতে পারি, আর এই কাজগুলি করার যে কেউ যাতে কিছু খবরে পায় না, টেরে পায় না, এইরকম ভাবে আমরা কাজ সম্পন্ন করতে লাগবে। এত দক্ষতা, এত এফিসিয়েন্সি আমাদের থাকতে লাগবে, এটা ঠাকুরই বলা কথা। আর এই কথাগুলিকে আচার্যদেব এখন খুব সহজ সরল ভাবে বলেছেন। আর আরো একটা পয়েন্ট হলো কি, cordial go of life, cordial go of life means হৃদয় অনুশীলন, হৃদয় অনুশীলন। আমাদের অনুশীলনটা হইতে লাগবে মনোগ্রাহী, এটা একদম লাস্ট বাট নট লিস্ট, এটা প্রাইম একটা ক্যারেক্টারিস্টিক্স, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কি বৈশিষ্ট্য। এইটা যদি আমাদের থাকে তাহলে আমরা অনেকটাই ইষ্ট কাজে এগোতে পারবো। এইটা হলো কি, আমাকে কেউ মিসবিহেভ করলো, হ্যাঁ কটু কথা বললো, তখন আমরা ধৈর্য সহকারে এগুলি আমরা বেয়ার করতে পারতে লাগবে, সহ্য করতে হবে। আর এই মানুষটাকে তার যে ভুল করে যে আমাকে মিসবিহেভ করলো, যে এই করলো, এটা শুধরানোর তার সুযোগটা দিতে হবে। আর এই যে করার পরে আমরা যদি তার সাথে ভালো ব্যবহার করি, তার বিপরীতে যদি আমরা ভালো ব্যবহার করি, তখন এই মানুষটা শুধরানোর অনেক সুবিধা থাকে। আমরা এই কথাগুলি করতে হবে। এই জিনিসগুলি যদি না থাকে তাহলে হবে না। আর যে এই যে লোকগুলি সাথে থাকে, অনেকের এইটা অশান্তি অস্বস্তি ছিল যে সাথের লোকগুলি কাছে যাইতে দেই না, কথা বলে দেই না, এইগুলি কিন্তু তারাও এবার টের পেয়ে গেছেন যে আচার্যদেব এবং পরম পূজনীয় অবিন্দা কারো কথা মতে চলে না, কারো ইশারাতে, একমাত্র পরম পিতার ইশারা ছাড়া, পরম পিতার ইশারা ছাড়া কারো ইশারাটা চলে না, কারো আদেশ নির্দেশে তারা চলে না, কারো অনুরোধে চলে না, তারা নিজের ইচ্ছা চলে। নিজের ইচ্ছা মিন্স ঠাকুরের ইচ্ছা, পরম পিতার ইচ্ছা। পরম পিতার ইচ্ছা ছাড়া তাদের কোনো ইচ্ছা নেই, তারা ঈশ্বর কোটি পুরুষ, তাদের দিয়েই সমাজের, রাষ্ট্রের, দেশের, দহের কাজ হয়। এটা তারা যা বলবেন, এই কথাগুলি যদি আমরা পরিপূরণ করার চেষ্টায় থাকি, তখন আমরা এগুতে পারবো। যাই হোক, একটা আনপার্লামেন্টারি সৎসঙ্গর দিকে যে একটা শব্দ আছে, আজকে উদ্যোগটা আপনি খারাপ পাবেন না, আপনি বলে নেই একটা শব্দ, আর অনেক কথাই বলার ছিল, একটা শব্দ যে নন সৎসঙ্গী, এই নন সৎসঙ্গী শব্দটা ইষ্ট ফ্যামিলি এবং আচার্যদেব কখনো পছন্দ করতেন না, আর ঠাকুরও করেন নেই। এই নন সৎসঙ্গীটা না, অদীক্ষিত, অদীক্ষিত লোক। নন সৎসঙ্গী বলে মানে ঠাকুরের ডিকশনারিতে নন সৎসঙ্গী শব্দটা নেই। আর একটা কথা, ঠাকুরের ডিকশনারিতে পর কথাটা নেই, অপরের। সবাই আমার নিজের, কেউ পর নয়। এইরকম ধরনের অনেক শব্দ আছে, কিন্তু একদম মানে আনপার্লামেন্টারি, মানে কি ঠাকুরের
দিক দিয়ে মানে সৎসঙ্গীরা এই নন কি নন সৎসঙ্গী শব্দটা ইউজ করতে লাগবে না, অদীক্ষিত শব্দটা ইউজ করতে হয়। যাই হোক, আমি এতটুকু বলেই আমার কথার এইখানে বিরাম দিলাম। সবাই শান্তি ষষ্ঠী মঙ্গল কামনা করে বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম।